এখন বাংলাদেশে একটা তর্ক শুরু হয়ে গেছে, বিকল্প নেই। এটা ঠিক না বাবা, প্রথাগতভাবেই আমাদের বিকল্প আছে। আমাদের বাবারা দাদারা যেটাতে বাজার করেছে সেটাই আমাদের বিকল্প। এখন পলিথিন শপিং ব্যাগটা তুমি যে নাও, তোমাকে আলাদা করে টাকা দিতে হয় না, কিন্তু দোকানদারেরা বা উৎপাদনকারীরা যারা এটা বানায় তাদেরকে তো যন্ত্র কিনতে হয়, বিদেশ থেকে পলিথিনের দানা আনতে হয়, বিদ্যুৎ খরচ করে শ্রমিক দিয়ে সেই পলিথিন ব্যাগটা বানাতে হয়। যখন তুমি পলিথিন শপিং ব্যাগ বন্ধের কথা বলো, তখন তোমাকে বলা হয় শ্রমিকদেরকে পুনর্বাসন করে দেন, শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেন। তার মানে এই শ্রমিকদেরকে টাকা দিয়েই তো কাজ করানো হচ্ছে। টাকা দিয়ে আমদানি করে কাঁচামাল এনে বিদ্যুৎ খরচ দিয়ে বাসা ভাড়া দিয়ে ব্যাগ বানানো হয়, কিন্তু ব্যাগটা তোমাকে সস্তায় দেয়। এটা কিরকম কথা হলো? এটা সস্তা না, এটা দোকানদার যে পণ্য তোমার কাছে বিক্রি করে তার মধ্যেই এই দামটা ধরে রাখে, তাই তুমি এটা টের পাও না। হোটেলে গেলে বলে শ্যাম্পু আর সাবানটা ফ্রি দেয়, আসলে বাবা ফ্রি দেয় না, তুমি এক্সট্রা পে করো না, ওইটা তোমার বিলের মধ্যে ইনক্লুডেড থাকে। ও তোমাকে ফ্রি দেবে কেন? ও তো ব্যবসা করতে এসছে, এটা ফ্রি না। আজকে আমি নদী খনন করতে পারবো না, খাল খনন করতে পারবো না, কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার, যেই ড্রেজার দরকার, ওইটা বাংলাদেশেই নাই। আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে, বলছে 200 কোটি টাকা। তাহলে এতগুলো নদী, যেগুলোর 3 থেকে 5 মিটার আমার হচ্ছে খালি পলিথিন ব্যাগে ঠাসা, সেগুলো আমি কেমন করে পরিষ্কার করব এই ড্রেজার ছাড়া? হ্যাঁ, তো পলিথিনটা হচ্ছে, এটা যেহেতু কোনোদিনও পৃথিবী থেকে মিশে যাবে না, সেই জন্য আমরা পলিথিন শপিং ব্যাগটা নিষিদ্ধ পণ্য এই জন্যই খালি ব্যবহার করব না তা না। নিষেধ কেন করা হয়েছিল? এটা ভালো হলে তো নিষেধ করা হইতো না। কেউ কি বলছে ফুল কেনা নিষেধ? তা তো বলে নাই, কিন্তু পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, উৎপাদন সবটাই নিষেধ। এখন এতদিনে যে আইনটা বাস্তবায়ন হয়নি, এটা বাস্তবায়ন করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়ব। একটা কথা আমাকে বলা হয়, আপনি সব কিছু বাদ দিয়ে পলিথিন নিয়ে পড়ে আসেন কেন? একটা উদাহরণ দিই। রুয়ান্ডা বলে একটা দেশ আছে, ইন্টারনেটে গেলে দেখবে, ওইখানকার যিনি সরকার প্রধান উনি বলেছেন, গৃহযুদ্ধ আমার তত ক্ষতি করে নাই, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করছে। কারণ গৃহযুদ্ধে যখন থেমে যাবে বা যুদ্ধ যখন থেমে যাবে 30-40 বছর পরে অনেক কিছুই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু পলিথিন ব্যাগটা তো যাবে না বাবা। হ্যাঁ, এইটা এখন মায়ের দুধে যাচ্ছে, প্লাসেন্টাতে যাচ্ছে, ব্রেইনেও পাওয়া গেছে। এটা শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ না, একবার ব্যবহার করে যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই, আমি তোমাদেরকে নাম বলি, দেখবে সবগুলো সহজ ব্যবহার না করা। প্লাস্টিকের প্লেট ব্যবহার করলা না, প্লাস্টিকের চামচ, কাঁটা, স্ট্র খেতে লাগে কেন? একটু ফ্যাশন করে কোকটা টান দাও, তার দরকার নাই তো বাবা। এই স্ট্রটা 100 বছরেও পৃথিবী থেকে যাবে না। হ্যাঁ, এইগুলোর বদলে কাগজের স্ট্র চলে আসছে, ঘাসের স্ট্র চলে আসছে, আর প্লাস্টিকের প্লেট আর গ্লাস তো সবসময়ই আমাদের বিকল্প ছিল। ব্যানারগুলো সবসময় প্লাস্টিকের হইতো। আমি একটা জিনিস বুঝি না, ব্যানারটা লাগে কেন? এটা কাগজেরই হোক, কাপড়েরই হোক, আর প্লাস্টিকেরই হোক, ব্যানার লাগার তো আমি কোনো কারণ দেখি না আসলে। এটা একটা অপ্রয়োজনীয় বিষয়। এখানেও ডিসপ্লে করা আছে, 10 মিনিট পরে বন্ধ করে দিলেই হতো, কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারতাম আমরা। একটা জিনিসে আমরা ঠেকে যাব, সেটা কি জানো? কলমের সহজলভ্য বিকল্পটা আমাদের হাতে এখনো নেই। আমরা যারা এই প্রজন্ম, আমরা যারা স্ট্যান্ড করা ছেলেমেয়েরা আছি, বড় বড় বাংলাদেশের লোকদের নাম বলো, ডক্টর কামাল হোসেন স্যারের নাম বলো, আমাদের যিনি তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন, ওনারা কিন্তু পরীক্ষার সময় তোমাদের মতন বল পয়েন্ট পায় নাই। আমাদের বল পয়েন্ট দিয়ে লিখতে দিত না, বলতো হাতের লেখা খারাপ হয়ে যায়, বিকজ ফাস্ট চলে তো। এইটা ছাড়া একবার ব্যবহার করে ফেলে দাও এমন কোনো পলিথিনের প্লাস্টিকের বিকল্প নাই, এটা আমি মানি না, সবটার বিকল্প আছে। পলিথিন শপিং ব্যাগটা নিষিদ্ধ, বাকিগুলো নিষিদ্ধ না। নিষিদ্ধ না হলেও তোমাদেরকে অনুরোধ করছি যে এটা তোমরা ব্যবহার করো না। দেখবে ইউরোপে এখন হোটেলে গেলে প্লাস্টিকের বোতলগুলো দেয় না। এখন কেউ কেউ তোমাকে বলবে সুইডেনে দেয়। সুইডেনে যেই পরিমাণ বিদ্যুৎ খরচ করে প্লাস্টিক রিসাইকেল করে, বাংলাদেশ তো সেটা পারবে না। আর আমার তো সহজলভ্য বিকল্প আছে, আমার কেন সেটা করতে হবে? আবার রিসাইক্লিংয়ের একটা ধোয়া অনেকে তুলে দেয়। রিসাইক্লিং একটা বোতল বানাতে, একটা ব্যাগ বানাতে
অনেক রকমের কেমিক্যাল দিতে হয়। এই যে বাধা যারা দেয় আমাদেরকে, তারা বাধা দেয় কারণ তারা এই সমস্ত আমদানির সাথে জড়িত আছে। হ্যাঁ, তারা 12 মাস শ্রমিকেরা কেমন করে পোড়া আবহের মধ্যে পলিথিন শপিং ব্যাগ বানায় এটা নিয়ে কোনো কথা বলে না। তারা যে বিভিন্ন জিনিস পোড়াচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে শপিং ব্যাগগুলো বানাচ্ছে, সেখান থেকে ডাইঅক্সিন বলে একটা বাতাস যাচ্ছে, ওইটা মানুষকে ক্যান্সার দিতে পারে। কোনোদিনও পলিথিন শপিং ব্যাগ যারা বানায় তারা আমার শ্রমিকের ক্যান্সার হচ্ছে বানাবো না এই কথাটা বলে না। তুমি যখন ব্যবসাটা বন্ধ করতে বলবা তখন শ্রমিক স্বার্থটা নিয়ে তোমার সামনে চলে আসবে। একটা পণ্য নিষিদ্ধ, 2002 সালে নিষিদ্ধ, 2025 সালেও আপনি তা বানাচ্ছেন, আপনি কেন আমার কাছে ক্ষতিপূরণ চান? দ্বিতীয় হচ্ছে, একটা গার্মেন্টস কারখানা যখন বন্ধ হয়ে যায় ক্ষতিপূরণ কে দেয়? মালিক দেয়। তো আপনি দেবেন ক্ষতিপূরণ, আপনি সরকারের কাছে কেন ক্ষতিপূরণ চাচ্ছেন? এগুলো হচ্ছে কিছু ধোয়া তুলে দেওয়া। তো রুয়ান্ডার ওই রাষ্ট্রপ্রধানের কথা মনে হয় যে অন্য সকল সমস্যার চাইতে পলিথিনটা অনেক বেশি জটিল সমস্যা। আজকে বাতাস দূষিত, কালকে থেকে কাজ করা শুরু করলে কয়েক বছর পরে আমরা বাতাসটাকে একটা মানে আনতে পারবো, কিন্তু সারাদিন চেষ্টা করলেও তুমি পলিথিনটাকে পৃথিবী থেকে আর সরাতে পারছো না। ইয়েস, রিসাইক্লিং লাগবে, কারণ যেটুকুন পলিথিন চলে আসছে প্লাস্টিক, ওগুলোকে তুমি কি করবা? সেজন্য উন্নত বিশ্বে এখন ব্যবহারটা এরকম করে করছে যে একটা প্যাকেজিং, চিপসের প্যাকেট, ওইটাতে কতটুকুন পলিথিন প্লাস্টিক থাকবে ওটা বলে দেয়, ওইটা যাতে আবার রিসাইকেলড হয়, এনভায়রনমেন্টে পড়ে না যায়, ওইটা এনশিওর করে। So basically, I wanted to thank you all for taking the leadership and the responsibilities. অনেক নেগেটিভ ক্রিটিসিজম হবে, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ তাদের একটা ন্যস্ত স্বার্থ আছে, সেজন্য তারা এই নেগেটিভ ক্রিটিসিজম করে। আমরা যখন উৎপাদন বন্ধ করতে যাচ্ছি তখন আমরা কোথাও কোথাও, সবখানে না, বাধার মুখোমুখি হচ্ছি, আমরা পাল্টা কৌশল গ্রহণ করছি। পলিথিন যাতে ঢাকা শহর থেকে উৎপাদিত হয়ে অন্যান্য বিভাগীয় শহরে না যায় সেজন্য আমরা কথা বলছি ট্রাফিকের সাথে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সকল প্লাস্টিক এই মুহূর্তে আমরা বন্ধ করতে পারবো না, সেটা নিয়ে আমরা কাজও শুরু করিনি। আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি। মানুষের অভ্যস্ততার কারণে, আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কারণে ইট উইল টেক সাম টাইম, কিন্তু এটা হতে হবে। এটা আমার স্বার্থে হতে হবে না, আমাদের সকলের স্বার্থে এটা হতে হবে। যদি না হয় তাহলে আমরা আমাদের মাটি বাঁচাতে পারবো না, আমরা আমাদের নদী বাঁচাতে পারবো না, লেক বাঁচাতে পারবো না। আমাদের লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজে আমরা যতবার প্রশ্ন করি এটা কিতে সফল হবেন, সাথে যদি বলি আমিও পলিথিন কিনবো না, তাইলেই সফলতাটা চলে আসবে। আপনাকে বাজারে গেলে পলিথিন দিলে আপনি বলবেন আমি নিব না, আমি বাসা থেকে ব্যাগ নিয়ে এসেছি, আপনি আমাকে সেই ব্যাগে দেন। সেটাও তো একটা প্রয়োগের রাস্তা হতে পারে। যদি বারবার এটাই জিজ্ঞেস করি আপনারা কি সফল হবেন, আমরা যদি সফল না হই আপনারা কি সফল হবেন? কেউই সফল হবে না। কাজে এই সফলতাটা সামগ্রিক ধরে আগাতে হবে। ব্যর্থ হলে কিন্তু সকলকেই এর ফল ভোগ করতে হবে। কাজে ব্যর্থ আমরা হব না, ক্রমাগত প্রয়াস আমরা চালিয়ে যাব। আমরা পলিথিনের ঝুঁকি থেকে আগামী প্রজন্মকে বাঁচাবো, আমাদের পরিবেশকে বাঁচাবো। একই সাথে তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে আমরা চলো যার যার বাসায় যে এখন থেকে বলি ড্রাইভারকে যে আপনি আর হর্ন বাজাবেন না। ঢাকা শহরের মতো এমন আওয়াজের শহর পৃথিবীতে আর কোথাও নেই। শব্দ দূষণেও আমরা 1 নাম্বার, বায়ু দূষণেও আমরা 1 নাম্বার, প্লাস্টিক দূষণে আমরা বিশ্বের 9 নাম্বার। তো এগুলো তো আর 5 মাসে 6 মাসে 1 ফু দিয়ে ঠিক করা যাবে না, কিন্তু কাজটা শুরু করতে হবে। তুমি যখন তোমার ড্রাইভারকে এটা বলবে, ড্রাইভার তখন বলবে কি আপনি ঢাকা শহরে হর্ন না দিয়ে গাড়ি চালানো যাবে না। কেন? কারণ সামনে রিক্সা এসে পড়ে। তো বলবেন যে এয়ারপোর্ট রোডে তো রিক্সা আসে না, ওখানে তাহলে হর্ন দেন কেন? এটা একটা অভ্যাসের ব্যাপার। আবার যখন অনেক সময় গাড়ি নিয়ে বেরোও রাস্তায়, দেখলাম হর্নটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু এরকম হয়, কারণ ব্যাটারি ডাউন থাকে, হর্নটা চলে না, তখন কিন্তু চালক ঠিকই গাড়ি চালিয়ে তোমাকে গন্তব্যে নিয়ে যায়। এটা হচ্ছে এত 53 বছর কেন, তারও আগে যবে থেকে গাড়ি আছে তবে থেকে হর্ন চালায় আমরা, গাড়ি বাজাই। বিদেশে হর্ন চালালে একটা গালি মনে করা হয়। হ্যাঁ, আমাদের এখানে কিছু বাস্তবতা আছে, কিন্তু গাড়ির গতি কম রেখে কিন্তু আসলেই গন্তব্যে আমি আমার মিটিংয়েও ঠিক টাইমে পৌঁছি, কোনো অসুবিধা হয় না। নিজেদের ড্রাইভারকে বলবে, এবং আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইনটা শুরু করব, সেখানেও আমরা তোমাদেরকে পাশে চাই। শুক্র শনি করে আমরা করব, এবং আমরা তোমাদেরকে পাশে চাই, কারণ তোমরা এখনো কানে শোনো বাবা,
বাংলাদেশের বাস ট্রাক ড্রাইভারদের 68% ড্রাইভার কানে শোনে না। এখন আপনি সফল, আপনি ব্যর্থ, এইটা বলার চাইতে আমরা যদি এটাকে একটা জাতিগত প্রাধিকার মনে করতাম এবং সামষ্টিক কাজ মনে করতাম, তাহলে আমার মনে হয় সফলতাটা খুব বেশি দূরে থাকবে না। যে সমস্ত স্কুল কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদেরকে দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের স্কুল এবং কলেজ প্রাঙ্গণগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করে ফেলেন, এই কাজটা শুরু করেন। সমস্যা হবে বাচ্চারা স্কুলে আইসক্রিম খাইতে যাবে, আইসক্রিমের কাভারটা হচ্ছে আবার একবার ব্যবহার্য প্লাস্টিক, সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখলে ওই আইসক্রিম কোম্পানিকে ওটা আপনারা দিয়ে দিলে তারা ওইটাকে রিসাইকেল করে রিইউজ করবে, এটা তাদের দায়িত্ব। এটাকে বলা হয় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। আজকেও যদি কাজ শুরু করেন, আমি বলছি আপনাকে 2 মাসের মধ্যে আপনাদের স্কুল কলেজ প্রাঙ্গণগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করা সম্ভব। আমরা একসাথে দেশকে পলিথিন মুক্ত করি, একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করি এবং শব্দ দূষণ কমিয়ে আনি। সকলকে ধন্যবাদ।